ঢাকা ইউনিভার্সিটির জন্য ড্রয়িংটা বেশি গুরুত্বপূর্ণ, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ড্রয়িংটা হ্যাঁ কারেকশন কিভাবে কারেকশন করতেন ড্রয়িংটা তো প্রথম দিকে তো ফার্স্ট টাইমে তো আপনার এখানে ছিলাম, তো আপনি সবকিছু দেখছেন, আমি এখনো কনফিউজ কোনটা চিনি। ওয়াও ভেরি যদি কনফিউজ। একটাতে যদি চান্স হতো সেক্ষেত্রে ভালো হইতো, এখন দুইটাতে চান্স পাওয়ার কারণে আমার মানে অনেক বেশি দুটো নাই পড়ে গেছে কথা বলতে ভাই। ভাইবা বোর্ডে আস্তে কথা বলা যাবে না, অনেক জোরে লাউডলি কথা বলা লাগবে আর কি। মুখ দিয়ে হারমোনিকা যে বাজায় ওইটা আমি আগে শিখে ফেলেছি আর কি, 3-4 মাস আগে এগুলো আমি প্র্যাকটিস করছি, মানে নাচ গান। সিক্রেট রেসিপিটা কি ফার্স্ট হওয়ার? এত স্টুডেন্টদেরকে পিছনে ফেলে আপনি কিভাবে, কত টাকা আপনি খরচ করেছেন টোটাল অ্যাডমিশন টেস্ট জার্নিতে? অনেক টাকা খরচ হয়। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজ আছে আপনাদের সাথে। আর্ট পডকাস্ট সাকসেস স্টোরি নতুন এপিসোডে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে আছে রোমান সাদিক। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো রোমানের হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন যে রোমানের জীবনে এখন কি ঘটতে যাচ্ছে। সো আমরা খুব দারুণ দারুণ সব নিউজ নিয়ে কথাবার্তা বলবো আজকে পডকাস্টে, সাকসেস স্টোরি নিয়ে। এট দ্য সেম টাইম আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। আপনারা যে বিভিন্ন ল্যাক অফ কনফিউশনে থাকেন, অনেক কোয়েশ্চেন্স ইনফরমেশন, একই সাথে হচ্ছে অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে রোমান কিভাবে ফার্স্ট পজিশন ইন বোথ সাইড চারুকলা নাট্যকলায় অ্যাচিভ করলো, আমরা সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। সো চলুন আমরা আমাদের পডকাস্টে আজকে শুরু করি। তো সবার আগে হচ্ছে আমরা পডকাস্টের শুরুতে রোমানের পরিচয়টা জেনে নিতে চাই, যে আপনি কোথায় থেকে জয়েন করেছেন, আপনি সেকেন্ড টাইমার হিসেবে কোথায় কোথায় কিভাবে কি পার্টিসিপেশন করতেন। আপনি আমাকে সাথে শেয়ার করেছিলেন যে লাইক আপনি কালচারালে ছিলেন বা আপনি কিভাবে আর কি সবকিছু শুরু হলো, আপনার পরিচয়টা আমাদের সাথে ব্যক্ত করতেন। আমার নাম মোহাম্মদ সাদিক সিদ্দিকী রোমান, আমার বাড়ি হচ্ছে জামালপুর, আর আমি পড়াশোনা করেছি ইসলামপুর থেকে। আমার হাই স্কুল ছিল ইসলামপুরে, জামালপুরের একটা উপজেলা ইসলামপুর। এখানে আমি পড়াশোনা করেছি সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুল। ভেরি নাইস। তারপর আমার আমার কলেজ হচ্ছে ময়মনসিং নটরডেম কলেজ, ময়মনসিং আমার কলেজ। কিছু ব্যাপার নিয়ে আপনাদের সবার সাথে একটু অ্যাড করে দিই। রোমান হচ্ছে এটা 24-25 সেশন, তো এটা ছিল হচ্ছে ওনার জন্য সেকেন্ড টাইমার, উনি একজন ছিলেন সেকেন্ড টাইমার, বাট ওনার মেইন সেশন হচ্ছে 23-24, এম আই রাইট? সেকেন্ড টাইম ছিল, উনি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিল নিজের থেকে। ফর দ্যাট রিজন উনি আসলে সাকসেসফুলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেল সেকশনে আর্টস এন্ড হিউম্যানিটিজ এর আন্ডারে যেই ডিপার্টমেন্ট দুইটা রয়েছে, ফাইন আর্টস এবং ড্রামা এন্ড ড্রামাটিক্স, উনি বোথ ডিপার্টমেন্টে মেল সেকশনে ফার্স্ট পজিশন করে উইথ গুড কোয়ালিটি অফ স্কোর। তো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হিস্ট্রি হোপফুলি যে একটা ছেলে বোথ সাইডে পরীক্ষা দিচ্ছে, সে নাট্যকলা প্লাস চারুকলায় ফার্স্ট পজিশন করতেছে ইন অ্যাডমিশন টেস্ট। সো বিগ কংগ্রাচুলেশন ফর ইউ এন্ড ইউর গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম। তো রোমানের সাথে গল্প করার আগে আমরা আগে শুনতে চাই যে কিভাবে আপনি এরকম ভাবে বিষয়গুলোকে ক্র্যাক করলেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইউর সাকসেস, আমাদের সাথে শেয়ার করতেন। আমি তো সেকেন্ড টাইমার, তো এই বিষয়গুলো আমি অনেক আগে থেকে জানি। প্রথমবার আমি পরীক্ষা যখন দিয়েছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার মানে কি কি জায়গায় আমার দুর্বলতা আছে। তো আমি এবার সেই বিষয়গুলো বেশি বেশি করে মানে পড়াশোনা করেছি। আর আমি ওইবার বুঝতে পেরেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রিটেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি প্রথম দিকে আমি সবকিছু প্র্যাকটিস করেছি। এরপর যখন পরীক্ষা অনেক কাছে চলে আসলো, 1 মাসের মতো যখন আছে, তখন সবাই ছিল আমি শুধু পড়াশোনাই করছি, তখন আর কোনো প্র্যাকটিস অন্য কিছু করি নাই। তখন মানে ছাত্রকলার রিলেটেড যে বইগুলো আছে বা পিডিএফ যেগুলো ছিল এগুলো শুধু পড়ছি আমি, মানে অন্য কিছুর প্র্যাকটিস করি নাই, শুধু পড়ছি আর কি। ভেরি নাইস। এরপর আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। একটা খাতার মধ্যে আমি সবগুলো টপিক লিখেছি আর কি, মানে যে যে এমসিকিউ গুলো আসছে আর কি ওগুলো আমি লিখছি। লেখার পরে প্রত্যেক বছর ওই টপিক গুলা থেকে আর কি কয়টা করে কোয়েশ্চেন হয়েছে এগুলো আমি আবার মানে কয়েকটা সারি করছি আর কি। মানে 23-24 সেশনে ওই টপিক থেকে কয়েকটা কোয়েশ্চেন আসছে এটা লিখছি। তারপর 22-23-এ কয়টা আসছে, 21-22-এ কয়টা আসছে, এগুলো আর কি প্রত্যেক বছরে লিখছি আর কি। এরপরে বুঝতে পারছি যে কোন টপিক থেকে প্রত্যেক বছর বেশি বেশি করে কোয়েশ্চেন আসে, ওগুলো আর কি বেশি বেশি করে পড়ছি। আর যেগুলো একটু কম আসছে ওগুলো আর পড়ছি আর কি, সবকিছু পড়ছি, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু বেশি পড়ছি, আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ওগুলো একটু কম পড়ছি আর কি।
খুবই সংক্ষেপে আর উনি খুবই ডিটেলসে আর কি ওনার এমসিকিউ স্ট্রাকচারাল পড়াশোনা লাস্ট 1 মান্থের প্রিপারেশন সবকিছু নিয়ে কিন্তু কথাবার্তা বললেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো রোমান হচ্ছে 22, 23, 24 সেশনে কিন্তু প্রথমে আমাদের সাথে যুক্ত হয়। আমরা দেখি উনি দীর্ঘ এক সময় একটা লং টাইম ক্লাস করে, ইভেন আমার যতদূর মনে পড়ে উনি তো আমাদের ওই সময়ের গল্পটা বলেন, ওই সময় ব্যাপারগুলো আসলে কেমন ছিল, আপনি হঠাৎ করে ডিটাচড হয়ে গেলেন, পরে সেকেন্ড টাইম ইয়ারে খাতায় আপনার নাম উঠলো, পরে হচ্ছে হাউ ওয়াজ ইউর টাইম ডিউরিং দ্যাট পিরিয়ড, আমাদের সাথে যদি শেয়ার করতেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার প্রথম দিকেই খুব একটা ভালো ছিল না ড্রয়িং। এরপর প্র্যাকটিস করতে করতে অনেকটা ভালো হয়ে গেছিল। আমি পড়াশোনা করছি এমসিকিউর জন্য। তো ঢাকা ভার্সিটি যখন পরীক্ষা দেই, দেওয়ার পর আমার এমসিকিউ কমন পড়ছিল, এমসিকিউ ভালোই হয়েছিল। কিন্তু ড্রয়িংটা আমার মানে ভালো হয়নি। এক্সামের জন্য হয়তো আমি নার্ভাস হয়ে গেছিলাম ড্রয়িং এর জন্য। আমার কাছে মনে হয়েছে আমি ভালো ড্রয়িং করতেছি, কিন্তু আচ্ছা আচ্ছা। আলটিমেটলি আমি ভালো ড্রয়িং করি নাই। আমার হ্যাঁ। নার্ভাসের জন্য ভালো হয়নি। তো এরপর যখন রেজাল্ট দিল, তখন আর কি বুঝতে পারলাম যে আমি আর কি মেরিট আসছিল, ওয়েটিং ছিল, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি সাবজেক্ট পাবো না, অনেক পিছনে ছিল। আচ্ছা তখন আচ্ছা। আর কি অনেক খারাপ আপসেট লাগছিল। ছিলেন। ডিউ হইলো না। তো ওইটাই, অন্যগুলা খুব একটা অ্যাপ্লাই করি নাই। আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীরনগর করছিলাম এর আগের বার, কিন্তু আর কি জাহাঙ্গীরনগরের জন্য ওইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, ঢাকা বুঝতে পারছি। ভার্সিটির জন্য নিয়েছিলাম। তো আসলে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমে উত্তীর্ণ হয় যায় ওই ওই জার্নিতে, ওটা তাদের জন্য খুবই হ্যাসেল হয়ে যায়। বা অনেক স্টুডেন্ট থাকে যারা চারুকলায় পড়াশোনা করতেছে, প্লাস এত কষ্ট করে গিয়ে পরীক্ষা দেওয়া, বারবার বিভিন্ন জায়গায় ট্রাই করা, নক করা নিজেকে, ওই মোটিভেশনটা আপনি কিভাবে পেলেন, বা আপনার কাছে কিভাবে আর কি এত টাইম আপনি অলরেডি পরীক্ষা দিচ্ছেন ফার্স্ট টাইম হিসেবে বাট কোথাও চান্স পাচ্ছেন না, ইন সেকেন্ড টাইম ইউ আর ট্রাইং সেম থিং, বাসায় কিভাবে কনভিন্স করলেন ফর্ম ফিল আপ করা, টাকা পয়সা এটা সেটা অ্যারেঞ্জ করা? এটা কি ফ্লেক্সিবিলিটি ছিল আর আপনি জাস্ট পজিটিভ ওয়েতে মোটিভেশন দিয়েছেন নিজেকে? না, আমার আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল। তারা Wow. শুরু থেকে আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করেছে। আমি সেকেন্ড টাইম ছিলাম, এর জন্য মানে আমাকে বুঝতে দেয় নাই। আমার যখন টাকা পয়সা লাগছে এপ্লাই করার জন্য সবসময় দিয়েছে, কোনো সমস্যা করে নাই আর কি। সবাই সাপোর্টিভ আমার ফ্যামিলি। তো আর আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছিলাম, তখন প্রথম দিকে একটু খারাপ লাগছে, ভাবছি এতদিন আমি কিভাবে পড়বো। এমনি অলরেডি অনেকদিন হয়ে গেছে, অনেক মাস পড়ছি, সামনে আরো 1 বছর, আমি এতদিন কিভাবে কন্টিনিউ করবো। তারপর মাথায় একটা একটা ইয়ে ভাবেই করলাম আর কি, যে আমি যদি চান্স পাই, চান্স পাওয়ার পরে তো আমাকে পড়াশোনা করতে হবে, ওইখানে তো আমি চান্স পাওয়ার পরে বসে থাকবো না। এক্স্যাক্টলি চান্স এক্স্যাক্টলি। পাওয়ার যেহেতু পড়াশোনা করতে হবে, তো আমি চান্স পাওয়ার আগে এখন করতেছি, পড়াশোনা করাই লাগবে, সারা জীবন করা লাগবে, সমস্যা নেই। এই তো জন্য এটা ভেবে আমি পড়াশোনা চালাই গেছি আর কি। ভেরি ইন্টারেস্টিং। তো দেখা যায় কি যে আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো বা কারো গাইডলাইন ফলো করতেছেন, অর এনি ইনফরমেশন ইউ পুট অন ইউর ইনসাইড অফ ইউর ব্রেইন। তো এই যে একটা ডিস্টেন্স আছে, মনে করেন আমরা কি দেখছি 23-24 পরীক্ষা কখন শেষ হয়েছে? মার্চে। হ্যাঁ। আর এখন চলতেছে, এখন কি চলছে, এখন তো মার্চই চলে, হ্যাঁ। ফেব্রুয়ারিতে এক্সাম শেষ হইলো, প্রায় 1 ইয়ার, একটা লং টাইম। এত ধৈর্য কিভাবে একটা সেকেন্ড টাইমের স্টুডেন্টদের কাজ করে, বা মাথায় তখন কি চিন্তা করে যে হাউ মাচ টাইম ইউ স্পেন্ড অন ইউর অ্যাডমিশন টেস্ট, অর কিভাবে ওই 1 বছরটাকে ইউটিলাইজ করেছিলেন আপনি? আমরা আমাদের 1 মাসের গল্পটা বললেন, হ্যাঁ, এক্সামের 1 মাস আগে এমসিকিউ। হাউ অ্যাবাউট না 11 মান্থস, কিভাবে নিজেকে মোটিভেট করে রাখছেন পজিটিভ ওয়েতে, বা এই যে ফার্স্ট হওয়ার যে মোটিভেশনটা, সেটা কিভাবে সম্ভব একজন সেকেন্ড টাইমের স্টুডেন্টের মুখে আমরা শুনতে চাই, আমাদের সাথে শেয়ার করেন। প্রথম দিকে আর কি পড়া হয় নাই এরকম। তো আমি মাঝখানে মাঝখানে পড়া শুরু করছি, এরপর কয়েকদিন হ্যাঁ। পড়ার পর আবার মোটিভেশন হারাই গেছে। তো আচ্ছা আবার আচ্ছা। পড়া বাদ দিছি। এরপর কিছুদিন আবার পড়াশোনা থেকে আবার দূরে থাকি। তারপর আবার মাথায় আসছে না, আমাকে তো পাবলিকান হইতেই হবে। তো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। ভাবার পরে আমি আবার শুরু করছি। এরকম আর কি, মাঝে মাঝে মানে একটু ডিপ্রেশনে চলে গেছি, আবার পড়াশোনা থেকে দূরে সরে গেছি। কিন্তু আবার ওই মোটিভেশনটা কাজ করে, আবার আবার পড়াশোনার মধ্যে ব্রেক করছি। ভেরি ইন্টারেস্টিং। এভাবেই। আপনি ফার্স্ট টাইমার যখন, মানে আপনার কাছে যখন মনে হইলো যে আমি এত পরীক্ষা দিলাম, কতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলেন ফার্স্ট টাইম, এজ এ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হিসেবে? ফার্স্ট টাইম আমি বিউপি দিয়েছিলাম প্রথমে। বিউপির পর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। এরপর অলমোস্ট এভরি গুচ্ছেও ইউনিভার্সিটি। অ্যাপ্লাই করছিলাম, কিন্তু গুচ্ছের প্রিপারেশন আমার ভালো ছিল না। তাও আচ্ছা আচ্ছা। অ্যাপ্লাই করছিলাম, জন্য দিয়েছিলাম, কিন্তু ভালো হয়নি গুচ্ছ হ্যাঁ, আমার। আমি আপনাদের বারবার করে এগুলো বলতাম আপনাদের ঢাকা যে, ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগরে আমার ওয়েটিং আসছিল। আমরা বারবার করে বলতাম যে আপনারা যতদূর পারেন ফর্ম ফিল আপ করেন। আপনি অনেক ডিপ্রেস ছিলেন পার্সোনালি, কারণ আপনার হচ্ছে হয়নি ঢাকা ইউনিভার্সিটি, আপনার অনেক ইচ্ছা ছিল ডিউতে হওয়ার। তো এটাই।
ব্যাপার আর কি কাজ করে, বেশ কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে আসলে। এটা কনভিন্স করাটা খুব টাফ হয়ে যায় যে একজন স্টুডেন্ট চেষ্টা করতেছে, হয়তো বা তারই পারিপার্শ্বিক আরেকজন স্টুডেন্ট, আপনি যে ব্যাচ কন্টিনিউ করতেন সেই ব্যাচেই তো অনেকে চান্স পাইলো 23-24-এ, বাট আপনি চান্স পাইলেন না, তখন আপনার মুড অফ হয়ে যায়, তখন বলেন আর কি অনেক কিছু। এমনি আপনার সাথে আমাদের যোগাযোগ ছিল, কন্টিনিউসলি ছিল, উই আর কানেক্টিং উইথ ইচ আদার, আপনি হয়তো রেগুলার দেখতেন ভিডিওস গুলা, বাট তারপরও একটা গ্যাপ থেকে যায়। তো যাক, সেই সকল জায়গার দিক থেকে আপনি নিজের স্পেসটাকে খুব সুন্দর করে ক্লিন আপ করে এগিয়ে গেলেন, এটা খুব দারুণ লাগে দেখে, খুব ভালো লাগে যে আপনি নিজের থেকে চেষ্টা করে এতদূর মোটিভেটেড ওয়েতে এগিয়ে গেলেন। তো আপনি কি আর কোনো ইউনিভার্সিটিতে অন্য কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছিলেন নাকি জাস্ট ফর চারুকলা? ইউ আর গোয়িং ফর চারুকলা। আপনি জাস্ট চারুকলাতে এক্সাম দিয়েছিলেন সেকেন্ড টাইম নাকি অন্যান্য ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিয়েছিলেন? জাহাঙ্গীরনগরে অল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বাদে? অল ইউনিভার্সিটি আমি জাহাঙ্গীরনগরে শুধু C1 এ অ্যাপ্লাই করেছি, জাহাঙ্গীরনগর। আর চিটাগাং ইউনিভার্সিটিতে B1 এ করেছি আর ডিতে করেছি। আর রাজশাহীতে শুধু এতে করছি আর খুলনা ইউনিভার্সিটিতে করছি আর কি, চারুকলা আর কি ওই আর চারুকলা আর আসছে যেটা আমি। ভেরি নাইস। তা মূলত আপনার চারুকলাটাই টার্গেট ছিল তাই তো ওভারঅল স্পেসে? আমার জাহাঙ্গীরনগরে চারুকলাই টার্গেট, যে আমার প্রথমে এটাতে পাইতেই হবে চারুকলাই। এরপর চট্টগ্রাম আর রাজশাহী ওগুলোতে যদি লো পাই, আমি মানে ওইখানে পরীক্ষা দিব, অ্যাপ্লাই করছি, যদি লো পাই সেক্ষেত্রে ওইখানে ভর্তি হবো। আর লো যদি না পাই এরকম বা এরকম টাইপের যদি সাবজেক্ট পাই তাহলে আমি জাহাঙ্গীরনগরে চারুকলাতেই থাকবো। আপনার যেটা এক্সপেন্সেস ছিল প্লাস সেকেন্ড টাইম এক্সাম দিচ্ছেন, সেম এক্সপেন্সেস যাচ্ছে, তো সব মিলে টোটাল অ্যারাউন্ড 2 বছরে কত টাকা আপনি খরচ করেছেন টোটাল অ্যাডমিশন টেস্ট জার্নিতে? অনেক টাকা খরচ হয়ে গেছে, 1,000 টাকার মতো লাগছে। এরপর আমার সবগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আরো 15-16 হাজার টাকার মতো লাগছে। 22-15, তারপর? এরপর আমি ঢাকায় থাকছি, মামার বাসায় থাকছি, আমার ওইখানে খুব বেশি একটা খরচ হয় নাই। ওই গাড়ি ভাড়া লাগছে। যাতায়াত কত হতে পারে আনুমানিক? গাড়ি ভাড়া 1-2 হাজার টাকার মতো। আচ্ছা, 2,000। আর ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপ ফার্স্ট টাইমে 15,000 আর সেকেন্ড টাইমে 5,000 টাকার মতো করছে। আচ্ছা, সেকেন্ড টাইমে এনি এক্সট্রা কোচিং সেন্টার? না, সেকেন্ড টাইমে একটা অনলাইন কোচিং এ ভর্তি হয়েছিলাম, ওখানে 2,000 টাকা লাগছে। আর গাড়ি ভাড়া, ভার্সিটিতে যাওয়া আসা গাড়ি ভাড়া লাগছে। কত, 10-5 কোনটা? নাই তো বেশি লাগে নাই, আমি ঢাকাতে থাকছি তো বেশিরভাগ পরীক্ষা তো ঢাকাতেই হয়েছে। আর চট্টগ্রামে রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী যাওয়া আসা আমি আর আমার আব্বু গিয়েছিলাম, তো ওইখানে 2,000 টাকার মতো খরচ হয়েছে। প্রায় অ্যারাউন্ড 56-60 হাজার টাকার মতো একটা ফিগার আপনার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম টোটাল 2 বছরে টোটাল এক্সপেন্সেস গিয়েছে আর কি। খুবই একটা প্রমিনেন্ট ফিগার, লাখ টাকাও যায়নি, বাট অনেকের আসলে অনেক টাকা চলে যায়। সো এটা আসলে আপনাকে চেক আউট করতে হবে যে আসলে আপনি আপনার টাকাটা কিভাবে ওয়েল স্পেন্ড করতেছেন, বা কতটুকু জায়গায় পরীক্ষা দিলে আপনি আপনার জায়গাটাকে 100% সিকিউর করতে পারবেন সাকসেসফুল অ্যাডমিশন স্টুডেন্ট হিসেবে। সো এটা আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। সো অ্যাডমিশন টেস্টে জার্নিতে আসলে আমরা দেখি যে অনেক স্টুডেন্ট আসলে প্রচুর পরিমাণে অনলাইনে থাকে, এদিক ওদিক পোস্ট করে, অনেক ইনফরমেশন শেয়ার করে। সো আপনার স্ক্রিন টাইম কত ছিল অ্যাডমিশন টেস্টে? আমার ফার্স্ট টাইমে একটু বেশি ছিল, কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে প্রথম দিকে ভালোই সোশ্যাল মিডিয়া ইউজ করছি, কিন্তু শেষের যে 2 মাস আমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগে শেষ 2 মাস আমি খুব বেশি থাকি না অনলাইনে ছিলাম, কারণ অনলাইনে অনেক মানে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যায় যেগুলো অনলাইন ছাড়া ওইভাবে হয় না, আর অনলাইনটা মনে থাকে। তো সেক্ষেত্রে আমি অনলাইনে মনে থাকে কিভাবে? আমাদের সাথে আপনার সিক্রেট রেসিপি শেয়ার করেন। অনলাইনে একটা ইনফরমেশন কিভাবে মনে থাকে? আপনার কি টাইম ওয়েস্ট হয় না এরকম মনে হয়? ওইটা তো অনেকদিন পর পর নতুন নতুনই জানতে পারি, এই জন্য ওইটা মনে থাকে। আর ফেসবুকে দেখলে একটু মনে বেশি থাকে, পড়ার থেকে দেখলে মনে থাকে বেশি। পড়া থেকে দেখলে মনে থাকে। সো রাইট, সো লেটস চেক আউট আওয়ার প্রিভিয়াস মেমোরি এন্ড মেসেজেস। আমরা যেটা সবার সাথে প্রিভিয়াসলি কথাবার্তা বলেছি বা ট্রাই করেছি। সো রোমানের সাথে হচ্ছে আমাদের 27 মার্চ আলাপ হয়। রোমান বেশ বিষয় নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে। তার হচ্ছে উনি C1 ইউনিটে 70 পায় অ্যান্সার, 70টা কোশ্চেন অ্যান্সার করে, তার ভিতরে পরবর্তী রেজাল্ট হয়। উনি হচ্ছে আমাদের বলে যে ভাই থ্যাঙ্কস রিজাল্ট করেন, কারণ আপনার পিডিএফ গুলা অনেক হেল্প করছে, ভেরি নাইস। আর ইউটিউব চ্যানেলের সম্পর্কে যে ভিডিও গুলা দিয়েছিলেন আর্টিস্ট সম্পর্কে, সেগুলো আমি খাওয়ার সময় দেখছি। ওয়াও, ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং। এইটা খুব একটা মানে দারুণ একটা ব্যাপার যে আমরা যে পরিশ্রমটা করতেছি একটা স্টুডেন্টের জন্য, সেটা কত সাকসেসফুলি আর কি সে এনজয় করতেছে বা ভালো করতেছে। ইন ফিউচার আমরা ট্রাই করবো যত থিওরিটিক্যাল বিষয় আছে ওগুলোর উপর ভালো প্রপার কন্টেন্ট আকারে বিষয়গুলো উপস্থাপন করা যায় কিনা।
বাট আনটিল দেন সবাই ওয়েট করেন আর চেষ্টা করেন রোমানের মতো ভালো করার জন্য। রোমানকে আসলে আজকে আনার উদ্দেশ্য ছিল যে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন তারা ইন্সপায়ার্ড হয়ে থাকেন, বাসা থেকে একটু ফ্লেক্সিবিলিটি আসে না আসে সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো লেটস টক অ্যাবাউট নাট্যকলা, ড্রামা এন্ড ড্রামাটিক্স। তো এটার সিক্রেট রেসিপিটা কি ফার্স্ট হওয়ার? এত স্টুডেন্টদেরকে পিছনে ফেলে আপনি কিভাবে, হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল, আমাদের সাথে শেয়ার করেন। আমি আমি ছোটবেলা থেকে নাচ গান এগুলো করতাম। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি। তো নাচ গান, আবৃত্তি, চিত্রাঙ্কন সব মানে সবগুলাতে আমি আর কি পার্টিসিপেট করেছি আর কি। মানে আপনি অনেক কালচারাল একটা ছেলে, কালচারাল একটা ছেলে, ভেরি নাইস। ক্লাস 5 এ পড়ি তখন আমি নাচ শিখছি আর কি একটা ম্যামের কাছে। তো 7 পর্যন্ত আর কি কালচারের মধ্যে আমি ভালোই ছিলাম 7 পর্যন্ত, ক্লাস 7 পর্যন্ত। এরপর যখন ক্লাস 8 এ উঠলাম তখন আমার পড়াশোনার চাপ বেড়ে গেল। তো ক্লাস 8 এর পর থেকে আর কি পড়াশোনার প্রতি বেশি ফোকাস করা হয়েছে, তখন কালচারাল থেকে একটু তবুও আমি বাসায় প্র্যাকটিস করছি গান নাচ যখন একটু সময় পাইছি। এরপর এগুলো আমি আগে থেকে আর কি আমার এটা আছে, আমি চেষ্টা করলে আমি মানে খুব সহজে ডান্সের মুদ্রাগুলো আমি তুলতে পারি। ইউ আর কুইক লার্নার, কুইক লার্নার, ভেরি নাইস। তো এরপর আমি যখন 9-10 বা ইন্টারমিডিয়েট ছিলাম তখন বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, কলেজের প্রোগ্রাম বা কলেজ থেকে যে বিভিন্ন বাইরে যে আদার্স প্রোগ্রাম গুলো হয় সেখানে গিয়েছি আমি, কিন্তু একটু কম ছিল আগে, মানে 7 পর্যন্ত অনেক বেশি ছিল, এরপরে অনেক কমে গেছিল আর কি পড়াশোনার চাপের জন্য। এরপর যখন আমি ফার্স্ট টাইম যখন চান্স পাইলাম না তখন বুঝতে পারছি যে আমার এমসিকিউ তে অনেক বেশি টাইম দেওয়া ছিল, উচিত ছিল, কারণ এমসিকিউ তে 80 নাম্বার আর এটাতে 20 নাম্বার। তো এই জন্য ভাবলাম যে আমার ড্রয়িং এ তো অনেক বেশি সময় চলে যায় ড্রয়িং প্র্যাকটিস করার জন্য, তাই ভাবলাম যদি এবার আমি মানে যেহেতু পরবর্তীতে আমি প্র্যাকটিস একটু কম করবো, লাস্টের 2 মাস এমসিকিউ ভালো করে পড়বো, তো যদি চান্স না হয় ড্রয়িং এ ফাইনালে যদি চান্স না হয়, আমি এই জন্য আর কি আগে থেকে আমার নাচ গান, তারপর আমি একটা বাদ্যযন্ত্র বাজানো শিখেছি, হারমোনিক, মুখ দিয়ে হারমোনিকাতে বাজায় ওইটা আমি আগে শিখে ফেলেছি আর কি, 3-4 মাস আগে এগুলো আমি প্র্যাকটিস করছি, মানে নাচ গান, আবৃত্তি, অভিনয়, তারপর বাদ্যযন্ত্র এগুলো আমি অনেক আগে করছি যাতে শেষের সময়টা আমি ভালো মতো পড়তে পারি। এই জন্য আমি আগে 3-4 মাস আগে আমি এগুলো শিখেছি। এরপর শেষের 2 মাস আমি মানে অনেক বেশি পড়াশোনা করছি আর কি। এরপর আমার যে ওই শিক্ষাগুলো ওগুলো আমি শেষে তো ওই 4-5 দিন সময় পাইলাম, ওই 4-5 দিনে ওই এগুলো আমার আরেকটু প্র্যাকটিস করার সাথে সাথে আমার আর কি হয়ে গেছে, আমি যেহেতু আগে থেকে এগুলা করি আর কি। তো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ গুলো আপনি আমাদের সাথে শেয়ার করলেন। দেখেন এইখানে আমি আপনাদের তাদের উদ্দেশ্যে কথা বলবো যারা কালচারাল এরিয়া বিলংস করেন বা যারা চাচ্ছেন যে হ্যাঁ এই প্রফেশনাল স্পেস আপনি যেতে চাইতেছেন, সো এখানে আপনি পড়তে চান, দেন ইউ উইল ওয়ার্ক ফর ইট, আদারওয়াইজ এটা স্কিপ করেন। ড্রামা এন্ড ড্রামাটিক্স তাদের জন্য যারা অথেন্টিক ওয়েতে এই ডিপার্টমেন্ট বা এই এরিয়ায় পড়তে চায় তাদের জন্য। তো এটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। উনার রোমানের প্রিপারেশন কিন্তু অ্যারাউন্ড 5 মান্থ 6 মান্থস, কারণ ওই বাদ্যযন্ত্র বাজানো থেকে শুরু করে এক্সট্রা রিহার্সেল প্র্যাকটিস এটা সেটা। সো উনি এদের কমপ্লিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলো অ্যাজ এ সেকেন্ড টাইমের স্টুডেন্ট হিসেবে কিভাবে সবকিছু কাজে লাগানো উচিত। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইন নেক্সট কোয়েশ্চেন আমরা আপনাদের এক্সামের কথাবার্তা নিয়ে কথা বলি, ড্রামা এন্ড ড্রামাটিক্স নিয়ে। মোট 2টা বিষয়ের উপর বেস করে আমরা ভাগ করতে পারি। আপনি অলরেডি 60+ পেয়েছেন স্কোর, টোটাল 70টা দাগিয়ে, তো 10টা নেগেটিভ মার্কিং এ কাটা গেছে আর 80টা কোয়েশ্চেন ছিল। তো এমসিকিউ নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলি, বাট রাইট নাও আমরা একটু ডিপ ডাইভিং জানার চেষ্টা করি যে ড্রামা এন্ড ড্রামাটিক্স নিয়ে সবার মোস্ট অফ দ্য স্টুডেন্টের একটা কমন কনফিউশন থাকে যে কোথায় থেকে পড়বো, ভাইভাতে কি আসবে, কেমন প্রিপারেশন নেওয়া উচিত। সো আপনার এক্সাম হলের দিনের যে পারফরমেন্সটা ছিল সেটা নিয়ে আমাদের সাথে কিছু শেয়ার করেন, কারণ আমরা চাই যে একটা কমপ্লিট ওভারভিউ সবাই পেয়ে যাক আর এই কনফিউশনটা দূর হয়ে যাক। সো হাউ কুড ইউ ম্যানেজ ইউর ওভারঅল টাইম, সাবজেক্ট সিলেকশন, ওভারঅল সবকিছু ফ্রম ডে 1? আমরা কি দেখেছি ফ্রম ডে 1? আমরা দেখেছি যে আপনাদের একটা রেজাল্ট দিয়েছে এমসিকিউ। দেন ডে 2 তে আমরা কি দেখেছি যে বলা হয়েছে নোটিশ আকারে যে অনলাইনের থ্রুতে আপনাদের একটা প্রপার সার্কুলার দিয়ে দিবে, সেই সার্কুলার ওয়াইজ আপনারা কমপ্লিটলি নিজেদের যে চয়েস আছে সেই চয়েস লিস্টে দিতে হবে, তাই না? আপনি ফাইন আর্টস পড়তে চান না ড্রামাটিক্স পড়তে চান। তারপর আমরা কি দেখেছি যে আপনাদের একটা সিরিয়াল নাম্বার এসেছে, কার কবে এক্সাম হবে। আপনার কবে এক্সাম ছিল? 23, 24 না 25 তারিখ? আমার 24 তারিখ ছিল। 24 তারিখ ছিল। তো যারা 25 তারিখে ড্রয়িং আর নাট্যকলা এক্সাম দিতে চাইছে তাদের হচ্ছে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন করে কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা করা লাগছে। সো ভেরি সিম্পল এন্ড ইজি টেকনিক। আর ওইখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া ছিল সরাসরি ওয়েবসাইটে, অ্যাজ আই রিমেম্বার্ড। তো এরপরে আপনারা নির্ধারিত এক্সামের দিন যাবেন,
ওইখানে যে একটা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ থাকে সেটা করতে হয় পুরাতন কলা ভবনে, দেন সেটা করার পর আপনি সরাসরি পরীক্ষার হলে এন্টার করবেন। ওই ফর্মে কিছু পার্টিকুলার এরিয়া থাকে যে আপনি কিসের উপর বিশেষ করে ভালো জানেন, what types of information you already know about, like instrument বাজানো, or you carry any instrument, or any type of performance such as like dancing, singing, আপনি ওই টাইপের কোনো কস্টিউম ডিজাইন ওই বিষয়ের উপর পড়ে যেতে পারেন, any kind of things, or any kind of information which is related with an artist, choreographer, তাই না? আমরা যেটাই দেখি না কেন তার উপর কোনো জীবনী বিষয়ের উপর বেস করে। তো আমাদের সবার আগে আপনি শেয়ার করেন যে ওই তথ্য ফর্মে আপনি কি কি বিষয় দিয়েছিলেন, বা হোয়াট টাইপস অফ ইনফরমেশন যেটা আপনাকে ফার্স্ট হইতে হেল্প করছে। আচ্ছা, ওই ফর্মের প্রথম দিকে ছিল আমার পার্সোনাল ইনফরমেশন আমার সম্পর্কে, এগুলো প্রথমে দাগাইছি, লিখছি আর কি। দেখার পর আর কি ওখানে আরো অনেক কিছু ছিল। তারপর ছিল হচ্ছে আমি কি কি পারি আর কি। তো এখানে ছিল প্রথমে ছিল সঙ্গীত, তারপর কি কি পারি, ওইটার সাথে আবার আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে আমি কোথাও শিখেছি কিনা বা কারো কাছে শিখেছি কিনা এটা। তো কেউ যদি পারে শুধু হে দিবে, আবার সে যদি কারো কাছে শিখে তাহলে সেই জায়গায় তার নামটা লিখতে হবে, কোথা থেকে শিখছে বা কার কাছ থেকে। তো সেইগুলোর মধ্যে আমি প্রথম সঙ্গীত ছিল, তারপর ড্রয়িং ছিল, আর নৃত্য ছিল, আর ছিল আবৃত্তি, শেষে আরেকটা ছিল অন্যান্য, মানে আরো অন্যান্য কিছু পারে কিনা। তো ওইখানে আমি অভিনয় লিখেছিলাম আর কি, অভিনয়ের জন্য আলাদা কোনো বই ছিল না। এবারে অন্যান্যর যে অপশনটা ছিল সেখানে আপনার আলাদা একটা ঘর দেওয়া ছিল, ওটাকে আপনি লিখতে হবে ডাইরেক্ট। তো আমাদের সাথে যদি আরেকটু ডিপলি বলতেন ব্যাপারগুলো। আচ্ছা, এরপর অন্য পেজে যাওয়া লাগে। অন্য পেজে যাওয়ার পর ওইখানে আবার আইটা ছিল ঐচ্ছিক, যদি কেউ করে থাকে এরকম কোনো বিষয়, মানে কোনো নাট্য দলের সাথে যদি যুক্ত থাকে এরকম কোন একটা ফর্ম ছিল। তো যে কেউ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কোন নাটক অভিনয় করছে বা ওইখানে নাট্য নির্দেশক কে ছিল বা নাটকের আর কি লেখক কে ছিল, এগুলো বিষয় ছিল। তার পাশাপাশি আরো কিছু কিছু বিষয় ছিল, যেমন সে কোনো মঞ্চে অন্য কোনো বিষয় পারফর্ম করেছে কিনা। তো আমি সেইখানে দিয়েছি আমি মঞ্চে গান গাইছি, নাচছি, এগুলা দিছি আর কি। তারপর ছিল আমি জীবনে আর কি কি উপন্যাস পড়েছি আর কি। তো সেক্ষেত্রে আমার যে উপন্যাসগুলো জানা ছিল আমি ওগুলো দিচ্ছি, যেমন পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে, তারপর আমার এসএসসি যে ছিল কাকতাড়ুয়া, লাল সালু, এগুলাই দিয়েছে আর কি। তো যেগুলো আবার দিব সেই বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, শুধু শুধু দিলেই হবে না, কারণ ভাইবা বোর্ডে ওই বিষয় থেকে প্রশ্ন করে, এই জন্য। তো যেগুলো আমার জানা ছিল আমি সেগুলো দিয়েছি আর কি। তারপর আমার কাব্যগ্রন্থ, মানে কোন কাব্যগ্রন্থ আমার পড়া হয়েছে সেগুলো ছিল। তো আমি একটা পড়ছিলাম, ওইটাই দিছি, কাজী নজরুল ইসলামের, ওইটা দিয়েছি। তারপর আহ আমার কি কি সিনেমা দেখছি আর কি, আমার পরিচিত আর কি সিনেমা, তো সেখানে আমি কয়েকটা সিনেমার নাম দিয়েছিলাম। আমার মানে ওই সব সিনেমা দিলে হবে না, আগেকার ভালো সিনেমা আর কি, ঐতিহ্যবাহী সিনেমাগুলো, সত্যজিৎ রায়, জহির রায়হান, তারেক মাসুদ, ওনাদের সিনেমাগুলো আর কি দেওয়া লাগবে। তো সেখানে আমি আর কি ওই পথের পাঁচালী দিয়েছিলাম। তারপর ছুটির ঘন্টা, তারপর বেহুলা, জহির রায়হানের বেহুলা, এই ছবিগুলো দেখছিলাম আর কি, এগুলাই আর কি কয়েকটা নাম দিয়েছিলাম কি সিনেমার। তারপর আরো আরো ছিলাম কোনো মঞ্চ নাটক দেখেছি কিনা, মঞ্চের নাটক আমি দেখেছি কিনা। তো সেক্ষেত্রে আমি একটা মঞ্চ নাটক থিয়েটার দেখছিলাম আর কি, পোস্টমর্টম, তো ওইটা দিয়েছিলাম। আর আমি যাত্রাপালা দেখছি, আমাদের এলাকায় অনেক যাত্রাপালা হয়, সেগুলো যাত্রাপালার নামও দিয়েছিলাম। তো এখানে আমি 3-4টা যাত্রাপালা দেখছি, ওগুলার নামও দিয়ে দিয়েছিলাম ওইখানে। আর তারপর সে আবার আরেকটা ফর্ম থাকে যে আমি নাটক ও নাটক বিভাগে কেন পড়তে চাই সে বিষয়ে 5টা সেন্টেন্স লিখতে বলে আর কি। তো সেখানে আমি আর কি লিখছিলাম 5টা বিষয়। কি কি লিখছেন ওইখানে? ওখানে লিখছিলাম যে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা। তারপর আমি তো ময়মনসিংহ অঞ্চলের, তো ময়মনসিংহ অঞ্চলের অনেক মানে কালচারাল দিক দিয়ে অনেক এগিয়ে, অনেক পুরাতন আমলের নাটক আছে, ট্র্যাডিশনাল জায়গা, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া, বাংলাদেশে কালচারাল হেরিটেজ। তো সেক্ষেত্রে আমি এই অঞ্চলের ট্রেডিশনাল নাটক নিয়ে গবেষণা করতে চাই ভবিষ্যতে, এগুলো দিয়েছিলাম। তারপর নাট্য নির্দেশক হতে চাই, এরকম আর কি 5টা বিষয় দিয়েছিলাম আর কি। চ্যাট জিপিটি থেকে আর 2টা নিয়েছিলাম আর কি ওইখান থেকে। চ্যাট জিপিটি তো আর রোমান হচ্ছে আমাদের খুব অনেস্ট ওপিনিয়ন দিয়ে দিচ্ছে যে চ্যাট জিপিটি উইল হেল্প ইউ আ লট। তো যাক, সেটা ইনস্ট্যান্ট, উনি অনেক প্রিপারেশন আগে থেকে নিয়েছে, আমি অলরেডি বলেছি অ্যাডভান্স প্রিপারেশন নিয়েছে। সো হি হ্যাড লাইক ইনাফ ইনফরমেশন অ্যাবাউট ড্রামা এন্ড ড্রামাটিক্স। কারণ ওনার টার্গেটই ছিল যে জেইউতে আপনাকে যেভাবে হোক আনলক করা লাগবে। সো যারা অলরেডি জানে না তারা নাও জেনে গেলেন, খুবই ভালো একটা ইনফরমেশন। তো আমরা আরেকটু যদি ইলাবোরেট করি, যে টোটাল 2 থেকে 3 পেজের একটা তথ্য ফর্ম থাকে, সেখানে আপনাকে কেন পড়তে আসতেছেন, এখানে আপনি কোন কোন বিষয় সম্পর্কে জানেন, সঙ্গীত, নাট্যকলা, কাব্যগ্রন্থ, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, এইরকম স্পেসিফিক ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশন বাদেও দেওয়া লাগবে। তো আমি সবাইকে একটু বলে দেই, এটার উপর কিন্তু মার্কিং আছে। দিস ইজ নট এ বেসিক এন্ট্রি ফর্ম, এটা কিন্তু আপনার একটা মার্কিং থাকে।
তো ভাইভাতে যে টোটাল স্কোরটা আছে সেই টোটাল স্কোরের একটা পার্সেন্টেজ স্কোর এই কোয়েশ্চেন ফর্মে বা এই তথ্য ফর্মের উপর বেস করে থাকে, কারণ এটা হচ্ছে আপনার এক্সামিনারের কাছে যায়। ফর দ্য ফার্স্ট টাইম দিস ইজ ইউর ইন্ট্রোডাকশন। আপনাকে যখন ইন্ট্রোডিউস করা হবে ওই ফর্মের থ্রুতে, তখন একজন এক্সামিনার আপনার প্রতি একটা পজিটিভ আর নেগেটিভ ইমপ্রেশন নিবে। সো বিফোর এন্টারিং দিস এরিয়া ইউ উইল ট্রাই টু ফোকাস দ্যাট, যে যাই করেন না কেন এই ফর্মটা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, পড়তে হবে। সো হোয়াট হ্যাপেন নেক্সট? তারপর আমার আমার সিরিয়াল শুরুর দিকে ছিল। যারা শুরু দিকে তাদের থাকে তাদের ভাগ্যটা অনেক ভালো, কারণ শেষের দিকে ওইভাবে টাইম দিতে পারে না বেশি। হাউ সো? তো আমি আমার 3 নাম্বার বা 4 নাম্বারে ছিল আর কি আমার নামটা। তো এখানে আমার পরিচিত আর কি অনেক সিনিয়রদের সাথে পরিচিত হয়ে গেছিল জাহাঙ্গীরনগরের ওই ডিপার্টমেন্টের। তো তারা ওইখানে ছিল আর কি। তো তাদের ওইখানে আমার ওই ফর্মটা প্রথমে জমা দেওয়া লাগছে। জমা দেওয়ার পর আর কি আমার আগে 2 জন চলে গেছে অলরেডি আমি লাইনে দাঁড়ানোর আগে। তো আমি দাঁড়ানোর পরে আরো একজন গেছে আর কি। তো তারপরে আর কি আমার সিরিয়ালটা ছিল। আমাকে আগের দিন একটা সিনিয়র ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আর কি বলছে যে ওখানে গিয়ে অনেক জোরে জোরে কথা বলতে হয় ভাইবা বোর্ডে, আস্তে কথা বলা যাবে না, অনেক জোরে লাউডলি কথা বলা লাগবে আর কি। তো আমি এটা শুনেছিলাম আগেই। তারপর ওখানে যাওয়ার পর ভিতরে আর কি যারা ছিল আর কি 5 জন ছিল আর কি, 5 জন টিচার ছিল ভিতরে। তো ওনাদের যাওয়ার পর সালাম দিয়েছি সবাই রে, আলাদা আলাদা ভাবে আচ্ছা সালাম দিয়েছি। একটু ইন্টারাপ্ট করি, আমরা এখানে আরেকটু বিষয় গুছিয়ে জানার চেষ্টা করি যে আপনি 24 তারিখ এক্সাম দিতে গেলেন সকালবেলা 9:30। আচ্ছা, আপনি কি ঢাকা থেকে জাহাঙ্গীরনগর গিয়েছিলেন? না, আমি তার আগের দিনই আমি আচ্ছা, জাহাঙ্গীরনগরে স্টে করেছিলেন। তো ভর্তি ফর্ম পূরণ করতে সময় কেমন লাগে সাধারণত? 15 থেকে 20 মিনিট। ওয়াও। তো এর মানে আপনার মেইন এক্সাম শুরু হয় 10টার সময়? হ্যাঁ, 10টার সময় শুরু আচ্ছা হয়েছে। আচ্ছা। তো লাউডলি কথা বলেন, ঠিক আছে। তো সেদিন টোটাল কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছিল? অনেকজন ছিল। অ্যারাউন্ড 100? হ্যাঁ, এরকমই। 100 প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছিল। আপনার সিরিয়াল 3টা বোর্ড ছিল। হ্যাঁ, 3টা ভাইবা বোর্ড ছিল, আলাদা আলাদা ভাবে পরীক্ষা ও হয়েছিল। আচ্ছা, মানে 3জন টিচারের আলাদা প্যানেল ছিল ভাইবা বোর্ডের? 3 জন না, 5 জন 5 জন করে 15 জন, 3টা। ও আচ্ছা, 15 জন টিচার 5টা করে 3টা রুমে হয়তো আলাদা ভাবে ডাকতেছে। তো প্রত্যেকবার কতজন করে টানে, কতজন করে ডাকে? শুরুর দিকে তো একজন একজন করে ডাকছে, এবং শেষে যদি অনেক ক্যান্ডিডেট থাকে এবং সময় যদি কম থাকে সেক্ষেত্রে 2 জন করে ঢুকায়। ওকে, সো আমরা একটা এক্সাম বোর্ড দেখতে পাচ্ছি 5 জন টিচারের, এরকম 3টা সেগমেন্টে ছিল আলাদা আলাদা। আপনার এক্সপেরিয়েন্সটা বলেন, দেন কি হইলো, আপনি এন্টার করলেন, কিভাবে এন্টার করলেন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, একটু ইন ডেপথে এন্টার করলেন দরজা থেকে। আমার আমার ভাইবা বোর্ডটা ছিল হচ্ছে 1 নাম্বার বোর্ড। ওইখানে আবার ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান মেমো ছিল আমার আমার বোর্ডে আর কি। আচ্ছা। তারপর প্রথমে আমি ভিতরে ঢোকার পর সবাইকে আর কি সালাম দিয়েছি, একটা একটা সব টিচারকে আলাদা আলাদা ভাবে সালাম দিয়েছি। তারপর আমি মাঝখানে গিয়ে দাঁড়াইছি আর কি। তারপর ওনারা সামনে একটা চেয়ার ছিল, পরে আমাকে বলছে যে এখানে এসে বসো। পরে ওই চেয়ারের মধ্যে বসছি, ওইখানে আমাকে একটা একটা পেজ দিয়েছে আর কি, আমার অ্যাটেন্ডেন্স পেজ আর কি। ওইখানে আমি আমার রোল নাম্বার, নাম, স্বাক্ষর এগুলা করা লাগছে। তো ওই সময় আর কি আমাকে অনেক কিছু প্রশ্ন করছে আমার পার্সোনাল সম্পর্কে আর কি। তো ওই যে আমাকে ফর্মটা পূরণ করতে বলছিল আর কি, ওই বিষয় থেকে আমাকে কোনো প্রশ্ন করে নাই তেমন, আমার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে আমার ওই লেখার সময় আর কি সব টিচার আমাকে অনেক কিছু প্রশ্ন করছে। প্রথমে আমার নামটা আমি এগুলো জিজ্ঞাসা করছে। তারপর বলছে যে আমার বাসা কোথায়। তখন আমি বলছি যে আমার বাসা হচ্ছে জামালপুর। জামালপুর বলার পরে ওখানে একটা শিক্ষক ছিল, তো উনাকে দেখায় বলছে যে এনাকে চিনো কিনা। আমি আর কি ওনাকে চিনতে পারি নাই, উনার বাড়ি হয়তো জামালপুরেই, আমি চিনতে পারি না। আমি বলছি জি না, আমি ওনাকে চিনতে পারছি না। পরে বলছে কি বলো, ওনাকে তোমার চেনা উচিত, ওনার ওনার বাড়ি জামালপুরে আর কি। তো আমি চিনি নাই। যদি বলতাম হ্যাঁ চিনি, সেক্ষেত্রে যদি মিথ্যা কথা বলতাম যে আমি চিনি, তাহলে যদি ওনার সম্পর্কে কিছু বলতে পারতো তখন তো আমি বলতে পারতাম ধরা না যে পড়া, উনি হ্যাঁ, সত্যি এটা কথা। এটা গ্রেট আইকিউ। তারপর তারপর আর কি আমাকে বলছে যে তোমার কোনো অ্যাচিভমেন্টের সার্টিফিকেট আছে কিনা। তো আমি আর কি অনেক সার্টিফিকেট ছিল আমার, ডান্সের, গানের এগুলা। তো এই সার্টিফিকেট গুলো ওনাদের দিয়েছে আর কি, ওনারা সব দেখছে আর কি। দেখার পরে আর অনেক কিছু জিজ্ঞাসা করছে যে আমি এই বিভাগে কেন পড়তে চাই। তখন আমি বলছি যে আমার এই বিভাগে আমার পড়ার ইচ্ছা। তো আমি তো সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আমি তিতুমির কলেজে আর কি ভর্তি হয়েছিলাম। তো তিতুমির কলেজের বার্ষিক প্রতিযোগিতায় আমি উচ্চাঙ্গ নৃত্য সেকেন্ড হয়েছিলাম। ওই সার্টিফিকেটটা যখন ওনাদের দিয়েছি তখন বলছে আর কি যে তুমি তিতুমির কলেজে পড়ো। আমি বলছি জি, এখানে পড়ি এখন। তারপর বলছে তাহলে এখানে কেন আসবে, বলছে আমি এখানে এই ডিপার্টমেন্টে পড়ার আমার ইচ্ছা, এই জন্য আমি আর কি এখানে ভর্তি হতে চাই এখানে বাদ দিয়ে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে। তারপর বলছে যে তুমি কি রেডি করে আনছো, মানে কি দেখাবো আমাদের। তারপর আমি বলছি যে আমি নৃত্য দেখাবো, আমি নৃত্য দেখাতে চাই আগে। তারপরে ওখানে একটা স্যার বলছে যে না, নৃত্য না, তোমার অভিনয় দেখবো আগে। আমার অভিনয় দেখছে আগে। আচ্ছা এরপর আচ্ছা, আমি বাসা থেকে একটা অভিনয় যেটা শিখে আসছিলাম, কি শিখে ওটা গেছেন প্রথমে বাসা থেকে দেখাইছি। অভিনয়? বাসা থেকে একটা অভিনয় শিখেছিলাম আমি আর আমার একটা ছোট ভাই। প্রথমবার ঢাকা শহরে যাওয়ার পর আর কি একটা অনুভূতি, এটা কেমন হবে, এটার 5টা আর কি এক্সপ্রেশন থাকবে ওই ও, অভিনয়টার মধ্যে আর কি। তো দুই এটা দুইটা শিখেছিলাম। তো দুইটা ক্যারেক্টার কি আপনি প্লে করেন? 2টা না, আমি শুধু একটাই প্লে করবো, আর আচ্ছা আচ্ছা। আরেকটা ক্যারেক্টার ভাই থাকবে আর কি।
মানে আমি আমি এইভাবে অভিনয়টা করবো যাতে আমার সাথে আরেকজন আছে কিন্তু ও হ্যাঁ কোনো হ্যাঁ কথা হ্যাঁ, বলবেন না। ওয়াও ভেরি নাইস। তারপর কত সময় নিচ্ছেন অভিনয় আমার করতে? কাছে ভালো শিখাইছিল এই বিষয়টা, মানে এই অভিনয়টাকে শিখাইছিল আর কি সিনিয়র। সিনে শিখাই তারপর দিছে? হ্যাঁ, ওই ডিপার্টমেন্টের পরে একটা ভাই, আমি গেছিলাম তো আগের দিনে আমাকে শিখাইছে ওই অভিনয়টা। তারপর ওইটা আমি প্রথমে দেখাইছি, ফুলটা দেখে নাই, 1 মিনিটের মতো দেখছে আর কি প্রথম অভিনয়টা। তাও তো ভালো দেখার পরে ডিউরেশন। বলতে ঠিক আছে, আমার এটা আঞ্চলিক ভাষায় অভিনয় ছিল, আমার আঞ্চলিক ভাষায় ছিল। ওয়াও, এটাই তো তারপরে দরকার, এটাই আমি সবাইকে বলি, ঠিক আছে বরাবর। হ্যাঁ, হ্যাঁ তারপর? এরপর এরপর আমাকে আরেকটা টাস্ক দিছে যে ওনাদের আর কি ভয়ঙ্কর ভাবে ভয় দেখাতে হবে আমার। ওনাদের, তো এটা আমার খুব একটা ভাবার টাইম পাই নাই, ইনস্ট্যান্ট অভিনয় করা লাগবে। তো ওইখানে আমি কি করবো ভাবতেছিলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে যায়, ওনারা ভয় পাবে। তারপর বললাম এটা তো হবে না, ওরা বলছে ভয়ঙ্কর ভাবে ভয় দেখান, এটা তো ভয়ঙ্কর ভাবে হয় না। তারপরে আমি আর কি একটু গুন্ডার মতো আর কি অভিনয় করছি, ডিজলের চিন্তা করে ডিজলের মতো আর কি অভিনয় করছি। হ্যাঁ। তো এটা আর কি দেখছে কিছুক্ষণ, মানে 40-50 সেকেন্ডের মতো দেখছিল আর কি ওই অভিনয়টাও, ওইখানে আমি করছি আর কি আঞ্চলিক ভাষা, দুইটাই আঞ্চলিক ভাষা। আচ্ছা আচ্ছা। আঞ্চলিক ভাষা ছিল। এরপরে আর কি একটা শিক্ষক বলছে যে ওর ভাই জামালপুর, ওই মনে হয় শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এটা আর কি বলছিল আমার। তারপর আরেকটা ম্যাম বলছে আচ্ছা তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো, আমি জি পারি। তারপর বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে শুদ্ধ ভাষায় কিছু বলো। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি, এটা বলছি। পরে আমার ওই স্যার বলছে না তুমি এরকম কিছু না, তুমি সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়ানোর পরে ওখানে তুমি তোমার গার্লফ্রেন্ডের প্রপোজ করবা শুদ্ধ ভাষায়। আচ্ছা আচ্ছা। তারপর আমি সামনে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পর আর কি আমি সাদিয়া নামে আর কি মাথায় যেটা আসছে, সাদিয়া নামে একটা মেয়েকে আর কি প্রপোজ করছি। প্রপোজ করার পর ওইখানে আমার একটা উচ্চারণ ভুল হয়েছিল। তো ওনারা এটা বলছে যে তোমার এই উচ্চারণটা ভুল হয়েছে। ওইখানে আমার একটা তোকে, এই তোকে উচ্চারণটা আমার ভুল হয়েছিল। ওনারা বলছে তোকে না, ওইটা হবে তোকে। তো এই তোকে, উচ্চারণটা ত ভুল হয়েছিল। ত হুম। হ্যাঁ, আমার উচ্চারণটা একটু ভুল হয়েছিল, তোকে আচ্ছা আচ্ছা। উচ্চারণটা। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, এরপর বলছে যে তুমি আর কি পারো। আমি বলছি যে আমি বাদ্যযন্ত্র বাজাতে পারি, হারমোনিকা বাজাতে পারি। তো সে মতো বলছে আচ্ছা ঠিক আছে শোনাও, হারমোনিকা বাজায় শোনাও। এরপর আমি হারমোনিকা নিয়ে আর কি পুরানো সেই দিনের কথা এই গানটার আর কি একটা কলি বাজাইছি। ওই সময় একটা স্যার আর কি ভিডিও করছিল আমার পুরানো সেই দিনের কথা এটা বাজানোটা। তো বুঝতে পারছি না তার মানে ভালো হচ্ছে। তারপর শেষ হওয়ার পরে বলছে বাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এটা বলছে। বলার পরে এই দুইটা দেখার পরে তারপর বলছে যে, তুমি এখন নৃত্য করে দেখাও। আমি নৃত্য আগে দেখাতে চেয়েছিলাম কিন্তু ওই দুইটার পরে আমার নৃত্য দেখছে। তারপর আমি গানটা মোবাইল নিয়ে গেছিলাম ভিতরে, তো আমার গানটা বের করে দিলাম। ওখানে স্পিকার ছিল কিন্তু স্পিকারে দেয় না, বলছে না এমনি এমনি বাজা। তারপর আমি ডান্সের কস্টিউমে পরে গেছিলাম ওইখানে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওখানে একটা স্যারকে আমি দিয়েছি আর কি মোবাইলটা। ও মোবাইলে গান প্লে করছে, আমি আর কি নাচছি আর কি। আমি একটা কত্থক ডান্স শিখে গেছিলাম আর কি, কত্থক নাচছি এখানে। হুম। তো সেখানে আর কি ওই ডান্সটাও দেখছে আর কি, খুব বেশি দেখে নাই, 50 সেকেন্ডের মতো দেখছে। মানে সবকিছু খুব বেশি ফুল দেখে না আর কি, দেখে আর কি পারে কি না পারে এই বিষয়টা দেখে আর কি। আইডিয়াটা নেওয়ার জন্য, তো হ্যাঁ। সেখানে আমার 50 সেকেন্ডের মতো দেখছে আর কি। দেখার পরে বলছে মানে আমার নাচটা দেখার পরে অনেক পছন্দ করছে ওনারা, তখনই সবাই অনেক মানে পছন্দ করছে নাচটাই। তো আমি বুঝতে পারছি না আমি মন জয় করতে পারছি তাদের। মন জয় করার পরে আর কি ওরা আমার সার্টিফিকেট গুলো সব দিয়ে দিয়েছে, বলছে এদিকে আসলে সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে। তারপর আমার সার্টিফিকেট গুলো সব দিছে, দেওয়ার পরে বলছে ঠিক আছে তুমি তাহলে যাও, মানে যাওয়ার কথা বলছে। তারপরে আমি বের হয়ে যাওয়ার ধরবো তখন আবার ডাক দিছে, বলছে তুমি তোমার ওই গানও পারো। আমি বলছি হ্যাঁ আমি তো গানও পারি। ভেরি ইন্টারেস্টিং। তারপর? তারপর তারপর বলছে তাহলে একটা গানও গায়ে শোনাও। তারপর ওখানে একটা মেম ছিল, উনি বলছে থাক গান গাওয়ার দরকার নাই, যেহেতু এখন নাচলো, নাচার পরে একটু হয়রান হয়েছে, এখন গান ভালো হবে না। আমি বলছি না সমস্যা নাই আমি পারবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে গাও। পরে আমার সার্টিফিকেট বলছে যে সার্টিফিকেট হাতে নিয়ে গাও, সমস্যা নাই রাখার দরকার নাই। তারপর আমি একটা গানের আর কি একটা কলি গাইছি, এই গান আমার হার কালা করলাম রে, এই গানটা আছে না, ওই গানটা আর কি একটা কলি গাইছি আর কি। ওই গানটা 50 সেকেন্ডের মতো একটা কলি আর কি ছিল। তো ওইটা গাওয়ার পরে ওইটা শোনার পরে ওইটা পছন্দ করছে, ভাবছে যে বাহ ও গানও পারে আবার নাচে পারে, এটা আর কি দেখার পরে বলছে ধন্যবাদ তোমাকে, তুমি সবকিছুই দেখাইলা, এভাবে বলছে তুমি সবকিছুই দেখাইলা, ধন্যবাদ তোমাকে, তোমাকে খুঁজছি, এভাবে বলছে আর কি। বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখাইলে সবকিছু, এখন তাহলে আসো। আমি বলছি আমি আবৃত্তিও পারি, আবৃত্তি দেখাই কি না, থাক দরকার নাই, তুমি অনেক সুন্দর দেখাইছো, আবৃত্তি দেখানো লাগবে না। পরে আচ্ছা আচ্ছা। সালাম দিয়ে আমি বের হয়ে আসি বোর্ড থেকে। ওভারঅল ডিউরেশন কত সময় ছিল মানে পরীক্ষার আপনার যে? আর 10 মিনিটের বেশি ছিল, 10-11 মিনিট। অনেক অনেক টাইম, লং প্রথম টাইম। দিন ছিল এত অনেক সময় টাইম। কাউকে রাখে না সাধারণত, এত সময় কাউকে রাখে না। হ্যাঁ, সর্বোচ্চ 2 আমি মিনিটেই অনেক ছেড়ে দেয়, এই জন্য মানে 1 মিনিটেই ছেড়ে দেয়। এটা হ্যাঁ। বেসিক্যালি ব্যাপারটা হইতেছে কি যে এর পিছনে কিছু কারণ আছে, ওটা আমি শেয়ার করবো। বাট তার আগে ডিয়ার ভিউয়ার্স আর অ্যাডমিশন পরীক্ষার্থী যারা নেক্সট সেশনে আসতেছেন বা যারা অলরেডি চিন্তা ভাবনা করতেছেন ডিইউতে পরীক্ষা দিবেন নাট্যকলায় অথবা জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের রিটেন প্লাস ভাইবার এক্সাম দিবেন অথবা জেকেএনইউতে এক্সাম দিবেন, যারা ভাবতেছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইন্সপায়ারেশনাল একটা ভিডিও প্লাস পডকাস্ট। তো কমেন্টস বক্সে জানান কারা কারা কে কোথায় পরীক্ষা দিচ্ছেন, আর একই সাথে হচ্ছে জানান যে রোমানের এক্সপ্রেশন সবার কেমন লাগলো।
তো বেসিক্যালি হচ্ছে রোমান এখানে কমপ্লিট প্রস্তুতি ওনার অবস্থাটা দেখায়। তো হারমোনিকা বাজাইতে যখন আপনি গেছেন ওটা কি আপনি নিজে নিজে শিখছেন নাকি কারোর সাপোর্ট হেল্প নিয়েছেন? এটা আমি ইউটিউবে ভিডিও দেখে শিখেছি। ওয়াও, ভেরি নাইস। কোন চ্যানেল সাজেস্ট করতে চান আমাদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে যারা ইউটিউব চ্যানেল দেখে হচ্ছে আপনার মতো কয়েকটা ইনস্ট্রুমেন্ট ফ্রি বাজাইতে শিখে যেতে পারে? আসাদ আসাদ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আসাদ ভাই কি যেন নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। উনি আর কি হারমোনিকা সেলও করে, আবার ওনার ইউটিউব চ্যানেল আছে, সেখানে উনি কি বাজানো শিখায়। তো আমি তিনটা গানের শিখছিলাম আর কি ওখানে দেখানোর জন্য, তো একটাই দেখছি, বেশি দেখে না। কত সময় লাগছে আপনার শিখতে টোটাল? বেশি দিন লাগে নাই ওইটা আর কি, বাজানো শিখাটা খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই বাজানোটাই একটু কঠিন, কারণ এটা অনেক ছোট আর ওর মধ্যে অনেক ছোট ছোট 10টা হোল থাকে, ছোট ছোট। আবার বাজানোর সময় একবারে 2টা হলে সাউন্ড আর কি, বাতাস ঢুকলে আর কি সাউন্ডটা নষ্ট হয়ে যায়। মানে প্রত্যেকবার চেষ্টা করতে হয় একটা ছোট ছোট হলের মধ্যে যাতে একটা হল দিয়ে বাতাস প্রবেশ করে মুখ থেকে। তো এটা একটু কঠিন প্রথম দিকে আর কি, ওইটা সারেগামাপা এটা শিখাই একটু কঠিন, ওইটা যাই শিখতে পারবে। তারপর সে বিভিন্ন গানের অনেক আর কি টিপস পাওয়া যায় বিভিন্ন গানের, তো ওইটা দেখে দেখে ও বাজানো শিখতে পারবে সহজে। কোনো অনলাইন অ্যাপ আছে এটার উপর বেস করে? কোনো অ্যাপ আছে অনলাইনে এরকম বিষয়ের উপর? জানা নাই, থাকতে পারে। তো রোমানের একটা স্পেশালিটি হচ্ছে যে উনি প্রথমে গেলেন নর্মাল অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টের মতো, কিন্তু ওনার যে একটা অ্যাপিয়ারেন্স আছে সেটাতে হচ্ছে উনি যে বোর্ডে 5জন টিচার ছিলেন তাদের মন জয় করেছেন। একই সাথে হচ্ছে উনি 2 ধরনের অভিনয়, নৃত্য, 3 ধরনের তিন ধরনের অভিনয়ের ভেতর হচ্ছে ঢাকা শহরে নতুন যাচ্ছে সেটার অভিনয়। সেকেন্ডলি হচ্ছে টিচারদের ভয় করিয়ে দেখিয়েছে। আরেকটা কি ছিল? একটা প্রপোজ করা, হ্যাঁ, একজন গার্লফ্রেন্ড সাদিয়া নামে একটা মেয়ে আছে তাকে প্রপোজ করা। 3 ধরনের অভিনয়, একটা পার্ট করছেন উনি, একটা ইনস্ট্রুমেন্ট বাজাইছে হারমোনিকা। এট দ্য সেম টাইম উনি হচ্ছে সঙ্গীত করে দেখিয়েছেন, আবৃত্তি করতে চাইছেন বাট টিচাররা করতে দেয়নি। উনি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করেছেন কিন্তু কিছুটা আটকে গেছে। আর নৃত্য, এই 4-5টা বিষয়ে মোট 12 মিনিট সময় উনি করেছে। তো একটা কমপ্লিট জায়গায় এন্টার করার জন্য আপনাকে তার একটা প্রপার প্রস্তুতি খুব প্রয়োজন। উনি যেহেতু টাইম উনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করেছে, সো যারা মোটামুটি এগুলো লাইনে আসতে চায় বা করতে চায় তাদের সেভাবে নিজেকে তৈরি করাটা খুব জরুরি। আর আরেকটা বিষয় বলে দেই যে উনার কিন্তু যে ফর্মটা ছিল সেখানে কিন্তু খুব ক্ল্যারিটি দেওয়া ছিল যে উনি আসলে কোথায় নিজেকে উপস্থাপন করতেছে। আর উনার এক্সট্রা সার্টিফিকেটও ছিল যে উনি কোথায় কোথায় কি পারফরমেন্স করেছে। তো লাইক অলরেডি যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন অর এনি প্লেসেস, আপনি ক্লাস 9-10 থেকে আমাদের কন্টেন্ট দেখতেছেন, তারা যদি এই নাট্যকলার এরিয়ায় হায়ার স্টাডিজ করতে চান, দেন ইউ উইল অলওয়েজ ট্রাই টু অ্যাচিভ সাম কালচারাল সার্টিফিকেটস। ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমি হচ্ছে আবৃত্তির উপর কিছু আমার সার্টিফিকেট ছিল। তো আমি এখন ভাবতেছি যে আমার এটা কাজে লাগানো উচিত ছিল, কিন্তু আমার আসলে নাট্যকলা এক্সাম দেওয়া হয়ে ওঠেনি। ঠিক আছে, বাট এটা খুব ভালো লাগে যে আপনারা আসলে অনেকে নিজেদের এভাবে কোঅপারেট করতেছেন, সো ইটস কাইন্ড অফ অ্যামেজিং। ঠিক আছে, আমরা খুব মজা হয়েছে আজকে আমাদের পডকাস্ট করে, ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন দারুণ ভাবে আর কি আমাদের বিষয়টাকে উপস্থাপন করতেছি। তো বেশ ভালো। এরপর পরীক্ষা দিলেন, বের হয়ে গেলেন, তারপর রেজাল্ট পাবলিশ হলো অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট। তো আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এমসিকিউ লাস্ট 3 মান্থস এর প্রিপারেশন আপনার। আমরা জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভার্সিটাল এমসিকিউ আসে 80 মার্কসের টোটাল কোয়েশ্চেন্স। তো আপনি যখন এমসিকিউ এক্সামটা দিলেন তখন ওই টোটাল 80 মার্কসের ভেতরে যে কোয়েশ্চেন্স গুলো আসে, বাংলা, ইংলিশ, চারুকলা রিলেটেড জিকে, নাট্যকলা রিলেটেড জিকে, সঙ্গীত, হিস্ট্রি অফ আর্ট, ওয়েস্টার্ন আর্ট, অ্যানালিটিক্যাল এমসিকিউ, বিশেষ করে বিভিন্ন ছবি দেওয়া থাকে সেটার উপর বেস করে, তো কিভাবে আর কি সবকিছু ম্যানেজ করলেন প্রিপারেশনটা? আমরা জানি যে জাহাঙ্গীরনগরের এক্সাম শেষ হয়ে গেলে কোয়েশ্চেন দেওয়া হয় না, সো হাউ কুড ইউ ম্যানেজ ইউর টাইম এন্ড ওভারঅল অ্যাক্টিভিটিস? যখন আমি প্রশ্ন আগে পেয়েছি তখন আমি কয়েকটা প্রশ্ন দেখার পরে বুঝতে পারছি যে প্রশ্ন অনেক ইজি হয়েছে গতবারের তুলনায়। গতবার অনেক কঠিন ছিল, এবার একটু সহজ হয়েছে গতবার থেকে। তো প্রশ্ন বুঝতে পারলাম যে এবার তো তাহলে সবাই অনেক ভালো মার্ক তুলতে পারবে। আর আমার একটা ফ্রেন্ডও পরীক্ষা দিয়েছে, আমি ভাবছি ওইও অনেক পড়াশোনা করছে, আমি ভাবছি ওই তো অনেক কম দিতেছে প্রশ্নে, তো ওর কথা ভাবে আমিও আর কি ভালোভাবে দাগানো শুরু করলাম। তো যে প্রশ্নগুলো ছিল আমি টাইম একটু কম নিচ্ছি, তাড়াতাড়ি করে দাগানোর চেষ্টা করছি। আমার প্রথম 30 মিনিটে আমার আর কি 56টা দাগানো হয়ে গেছে আর কি। মানে আমার 56টা ভালো মতো কমন পড়ছিল আমার প্রথমে 30 মিনিটেই। তো দাগানোর পরে আর কি বাকি 30 মিনিটে আমি 14টা দাগাইছি, মানে প্রথম 30 মিনিটে দাগাইছি 56টা, আর শেষে 30 মিনিটে দেখাচ্ছি 14টা, যেগুলো কনফিউজিং ছিল। আমি বুঝতে পারছি আমি যদি কম পাইতাম, মানে প্রথমে যদি কম দাগাইতাম তাহলে আমি কনফিউজিং গুলো দাগাইতাম না।
যখন দেখছি আর কি অনেকগুলো দাগাইছি, যদি আমার ভুলও যাই তাও আমার সমস্যা হবে না, যদি যতটাই ভুল যাই তাও আমার অনেক থাকবে নাম্বার। তা ভাবলাম যে না দাগাই, আমার এখান থেকেও হবে, হবে না তো এরকম না। যেগুলো আমি পরে দাগাইছি ওইখান থেকে মোটামুটি বেশিরভাগই হয়েছে আর কি। আর কয়েকটা ভুল গেছে এখান থেকেও। আর প্রথমে যেগুলো দাগাইছিলাম অনেক সময় কিন্তু শিওর থেকে অনেকগুলো ভুল যায়, তো ওই 56টা থেকেও ভুল গেছে, আবার যেগুলো পরে দাগাইছে ওখান থেকেও কয়েকটা হয়েছে, কয়েকটা ভুল গেছে আর কি, এরকম। তো আমি প্রথম দিকে আর কি খুবই স্পিডে দাগানোর চেষ্টা করছি, যেগুলো পারি খুব বেশি আর কি কনফিউজিং করার চেষ্টা করি না, যেগুলো আর কি মনে হচ্ছে যে না এটাই হবে ওটা আমি দাগাই দিছি। কারণ বেশি ভাবনা চিন্তা করলে তখন আর কি মনে হয় যে কনফিউশন অন্য লাগে, এটাও হ্যাঁ। হইতে পারে, অনেক বেশি হ্যাঁ, কনফিউজিং লাগে, এই জন্য আমি তাড়াতাড়ি করে এক্স্যাক্টলি। দাগাইছি আর কি। আচ্ছা। আর আমি আর কি অনেক পড়াশোনা করছিলাম পরীক্ষার আগে, মানে অনেক সময় পড়ছি আর কি, এই জন্য আমার কমন পড়ছিল ভালো। ডেলি ডেলি কত ঘন্টা করে পড়তেন? আমি শেষের 1 মাস অনেক পড়ছি, মানে ডেইলি 13-14 ঘন্টা তো হবেই। আমাদের পিডিএফ থেকে আপনি কেমন সাপোর্ট পান, কেমন পান? জি, বুঝি নাই। আমাদের পিডিএফ কিভাবে আপনাকে সাপোর্ট করে? আমি পিডিএফ পড়ছি সবগুলাই, ওখান থেকে আর কি কমন পড়ছে, অনেকগুলাই কমন পড়ছে। তো যাই হোক, ওইটা, বুঝতে পারছিলাম। হ্যাঁ ওইটা মুখ্য ব্যাপার না, আপনাকে সব কম্বিনেশন করে বেটার স্পেসের জন্য, টপ মেক পজিশনের জন্য পড়তে হবে। এটা ব্যাপারটা এইটা না যে আপনি আমি কোনো আর কি অনেক পার্টিকুলার, কিছু পড়ছি, অনেকগুলা বই, মানে বই যতগুলো আছে সবগুলা বই পড়ছি, চারুকলা না রিলেটেড। এটা আর স্বাভাবিক পেপারও ব্যাপার। পড়ছি। আপনি তো যথেষ্ট সময় পেয়েছেন 1 বছর, তারপর আপনি তো সেকেন্ড টাইমার, এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। প্লাস আপনি আপনার ফ্রেন্ডের সাথে একসাথে পরীক্ষা দিচ্ছেন, সো ইউ হ্যাভ ইনাফ প্রিপারেশন টুগেদার, তাই না? এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সো কেন আপনি ভালো করতে পারবেন না? অবভিয়াসলি আপনি ভালো করবেন, এটা খুব কমন ব্যাপার। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোমানের যে কনফিডেন্ট লেভেলটা ছিল, প্রথম 56টা কোয়েশ্চেন 30 মিনিটে দাগানো, এটা তখনই সম্ভব যদি আপনি সেইভাবে ওই অ্যাকুরেসিটা নিয়ে যেতে পারেন। আদারওয়াইজ আপনি কম টার্গেট করেন, ইটস ওকে। আপনি, আপনাকে 12-14 পর্যন্ত নিবে। ড্রয়িং সর্বনিম্ন কত পর্যন্ত নিবে? মেরিট পজিশন ছেলে মেয়ে থেকে 24-24-48 সিট কয়টা জেইউতে? এটা হচ্ছে 18-36। 36টা। সো 18টা, প্রথম ছেলে 18 জন, মেয়ে 18 জন নিবে। ইটস ইজি টু সে দ্যাট। তো 18 জন তো সেফে আছেন। তো আপনি ট্রাই করেন অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড স্কোর আপনার 60 আসছিল, তাই না? নেগেটিভ মার্কিং কেটে 80তে আপনার 60 আসছিল। 58 আসছে। ও আচ্ছা, 58 আসছে। তো উনি 58 পেয়ে হচ্ছে চান্স পাইলো ফাইনালি। আর ড্রয়িং কত আসছে? ড্রয়িং এ তো দেয় নাই, কত পাইছি? হ্যাঁ, ড্রয়িং এর স্কোরটা দেওয়া হয়নি। আর এসএসসি স্কোর মিলে আপনার টোটাল 100তে কত আসছে? 18.55 20-এ। 58 আর 18.55, তাই তো? হ্যাঁ, 76.55। তো ওনার হচ্ছে 100তে 76.55 আসছে। তো যাদের এসএসসি স্কোর ভালো আছে তারা হচ্ছে এমসিকিউ তে ফোকাস করেন। বাট 55, আমি বরাবরই বলি সবাইকে যে 55-র উপরে স্কোর পাওয়াটা সব থেকে বেশি অথেন্টিক এরিয়া, এরপর লাগে না আসলে এমসিকিউ তে 80 ভেতরে। আর 58 উনি পাইছে, তো 58 পেয়ে উনি ফার্স্ট হয়েছে, এবার বুঝতেই পারতেছেন আপনারা। আর 18 উনার এসএসসি স্কোর ছিল, মানে একটা মেবি এ ছিল হ্যাঁ, একটা 5 আর একটা হচ্ছে 4.4। 4 হ্যাঁ, তো ওইটাই হচ্ছে হিসাব। 1.2 দিয়ে কাউন্ট করে, এইচএসসি স্কোর কাউন্ট করে 25% এরকম একটা হিসাব আছে, আর 1.2 এরকম একটা হিসাব আছে। তো ওইটা আপনারা সরাসরি আমার প্রিভিয়াস কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন। তো যাক, ওইটা মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপারটা হইতেছে যে উনি যে সুন্দর করে পারফরমেন্সটা দেখাইছে, ইটস অ্যামেজিং। আসলে এই সাকসেসের ভাগিদার রাখে। সো আবারও কংগ্রাচুলেশন আপনাকে। আমরা আমাদের পডকাস্ট আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ট্রাই করেছি যে যারা মোটামুটি ফ্রি রিসোর্সের থ্রুতে অনলাইনে নিজেদের পারফরমেন্সটাকে পাকাপোক্ত করতে চায়, বা ইন এনি হাউ এনি স্পেসে যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন, চাচ্ছেন যে ভবিষ্যতে নাট্যকলা আসতে চান, আর মনে করছেন যে এটা আপনার প্যাশন, বা বিশেষ করে যারা আপুরা আছেন তাদের উদ্দেশ্যে, ভাইয়ারা আছেন তাদের উদ্দেশ্যে, বা চাচ্ছেন যে চারুকলা বা নাট্যকলা স্পেসিফিক ক্যারিয়ারকে পার্সু করতে, তাদের জন্য কিন্তু দারুণভাবে হেল্প এন্ড সাপোর্ট করবে। ফাইনাল কোশ্চেন, আপনি কোনটা নিতে যাচ্ছেন, নাট্যকলা নাকি চারুকলা? আমি এখনো কনফিউজ কোনটা চিনি। ওয়াও, ভেরি যদি কনফিউজ। একটাতে যদি চান্স হতো সেক্ষেত্রে ভালো হতো, এখন দুইটাতে চান্স পাওয়ার কারণে আমার মানে অনেক বেশি দুটো নয় পড়ে গেছে। আমি আমি, থিয়েটার ক্লাব আছে, ওই ক্লাবের সাথে যুক্ত থেকে ওইখানে আমি আবার হ্যাঁ, নাটকটা চালা যেতে পারবো আর কি। ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর লাগলো কথাটা শুনে, ভালো লাগলো। তো যারা নতুন আসতে চাইতেছে নেক্সট 2 ইয়ার্স, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান, একটা কমন আপনার জার্নি এক্সপেরিয়েন্স থেকে? আমি বলতে চাই যে অনেক পড়াশোনা করতে হবে। মানে পড়াশোনার বিকল্প কিছু নাই। কিছু না, এক্স্যাক্টলি। এমসিকিউর জন্য অনেক পড়তে হবে, আর সাথে সাথে প্র্যাকটিসও চালিয়ে যাওয়া লাগবে। প্রত্যেকদিন ড্রয়িং করতে হবে, প্রত্যেকদিন অন্তত আপনি একটা করে ফিগার ড্রয়িং। আপনি ডেইলি কয় ঘন্টা করে প্র্যাকটিস করতেন? আমি প্রথম দিকে আমি চেষ্টা করেছি প্রত্যেকদিন একটা করে ফিগার ড্রয়িং করার। হ্যাঁ, হ্যাঁ। তারপর শেষের দিকে ওইভাবে ড্রয়িং করি নাই, শুধু পড়ছি আর কি। মানে তো শেষে আমার 4-5 দিন আপনার পড়া লাগতো তখন। ড্রয়িংটা, হ্যাঁ, কারেকশন কিভাবে কারেকশন করতেন ড্রয়িংটা?
ড্রয়িংটা তো প্রথম দিকে তো ফার্স্ট টাইমে তো আপনার এখানে ছিলাম, তো আপনি সবকিছু দেখছেন। এর পরবর্তীতে আমার খুব বেশি একটা প্র্যাকটিস করা আইডিয়া হয়নি। চলে আসছে, হ্যাঁ। তো আমি বুঝতে পারছি যে কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো আমি নিজে বুঝতে পারছি। ইউ অলরেডি গট 78 পয়েন্ট স্কোর, তো লাইক আপনার ড্রয়িং এ 12-15 আসলে আপনি চান্স পেয়ে যাবে। ভেরি সিম্পল এন্ড ইজি, ঠিক আছে? যারা ড্রয়িং অনেক ভালো আছেন তাদের জন্য জেইউ ডিইউ ইটস ওকে, কিন্তু যারা চারুকলা এক্সাম দিতে যাচ্ছেন জেইউতে, তাদের জন্য কিন্তু এমসিকিউটা অনেক বেশি ম্যাটার করে। ঢাকা ইউনিভার্সিটির জন্য ড্রয়িংটা বেশি গুরুত্বপূর্ণ, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাক, সমস্যার কিছু নাই, যারা ট্রাই করছেন ট্রাই করতে থাকেন, বাট ইউ শুড ট্রাই টু ফোকাস অন ইউর এমসিকিউ, কারণ হিউজ নাম্বার, 80 মার্কস ইজ হিউজ বিগ ডিল। তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো ভাইদের সাথে এখন কেমন গল্প হচ্ছে? আপনি যেহেতু একটা নতুন স্টুডেন্ট হিসাবে অবতারণা করছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, হাউ ওয়াজ ইউর ফিলিং রাইট নাও? কিভাবে সেলিব্রেট করলেন? এখন কোথায় আছেন, জামালপুর নাকি জাহাঙ্গীরনগর? আমি এখন জামালপুরে আছি, ফ্যামিলির সাথে আছি। সবাই অনেক খুশি, আমার বাবা মা আজকে অনেক মিষ্টি কিনে আসলো, আমার এলাকায় সবাইকে মিষ্টি খাওয়াবে আর কি, এই জন্য। না, স্বাভাবিক, ভালো ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, শুভকামনা আপনার জন্য, দোয়া রইলো, অবশ্যই ঢাকা আসলে দেখা হবে। আর এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। এইভাবে আসলে জার্নি গুলো হয়। ফার্স্ট টাইম আপনি পারলেন না এর মানে এটা না যে আপনি ডাম, আপনি এটা ফেইল, আপনি এটা লুজার। সেকেন্ড টাইম আপনি ট্রাই করছেন, হাসি মুখে পরীক্ষা দিচ্ছেন কনফিডেন্সিয়াল ওয়েতে, ইউ আর ডুইং অ্যামেজিং। তিতুমির কলেজের গল্প বলেন, তিতুমির কলেজ কি ইউনিভার্সিটি হবে? তো আপনি তিতুমির কলেজে কোন সাবজেক্টে পড়তেন? আমি তিতুমির কলেজে ছিলাম ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলামিক হিস্ট্রি কালচার, ঠিক আছে, ইটস ওকে। আর্ট হিস্ট্রি কালচার বেশ ভালো ছিল, নাইস। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য। খুব ভালো লাগলো, খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা আজকে পডকাস্টটা সারলাম। তো সবাই কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যারা জেকেএনইউ ডিইউ এট দ্য সেম টাইম সিইউ নাট্যকলা, অথবা যারা চাচ্ছেন যে একটা কমপ্লিট আরইউ নাট্যকলার প্রিপারেশন নিতে, তারা কিন্তু এই ভিডিওটা সাপোর্টিভ হইতে হেল্প সাপোর্টের জন্য দেখতে পারেন। আর ট্রাই করেন নিজেদের অ্যাডমিশন টেস্টকে আরো সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা এইচএসসি এসএসসি লেভেলের স্টুডেন্টরা আছেন, তারা এখন থেকে টুকটাক নিজেদের সার্টিফিকেটকে ভারী করতে থাকেন, যারা ড্রামা এন্ড ড্রামাটিক্সে পরীক্ষা দিতে চাইতেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল আপনার জন্য, অনেক অনেক ভালো থাকেন। আনঅফিশিয়াল আর্ট শো অনলাইন আর্টের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম। আর এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে।